অগণিত বিএলওদের আর্তনাদ যে তাদের ওপর অমানবিক প্রেশার দেওয়া হচ্ছে কাজ শেষ করার এবং মানে এক্সেসিভ স্ট্রেসে কাজ করতে গেলে যে সবকিছুই হয়, কাজটা হয় না। কমিশন কর্তার যদি মনে হয় এটা একদম সঠিক পদ্ধতিতে চলছে, তাহলে কমিশনের যে মানে কি বলবো, যে ক্রেডিবিলিটি, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে দাঁড়ায়। বিএলওরা যেটা বলছে, অন স্ক্রিন যেটা বলছে, আপনাদের মিডিয়ায় যেটা বলছে, তাহলে বিএলওরাও মিথ্যে কথা বলছে। আমাদের দেশে এরা ঢুকলো কি করে? ওরা তো বলছে যে ওরা দালাল মারফত যদি ঢুকে, তাহলে বিএসএফ কি করছে? ভোটার লিস্টের ভিত্তিতে ভোট হয়েছে, জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। আজকে তুমি এসে যদি বলো যে যারা যারা ভোট দিয়েছে তার মধ্যে সো সংখ্যক লোক তারা অবৈধ, তাহলে তুমি যে তাদের ভোটে জিতে এসেছো তাহলে তুমি অবৈধ, তোমার নির্বাচিত পদ অবৈধ। বিএলওরা তারা প্রাণ দিয়ে কাজ করছে, কিন্তু হাঁপিয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভয় পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই এসআইআর প্রক্রিয়ার পরিকাঠামোহীন। বাংলাদেশ থেকে মানে কেউ যদি অত্যাচারিত হয়ে যদি তারা দেশ ছেড়ে চলে আসে, তাহলে সেটা তো বাংলাদেশের সংখ্যালঘু দেশ ছেড়ে আসবে। বাংলাদেশের সংখ্যালঘু তো যারা হিন্দু। পশ্চিমবঙ্গে আমাদের শক্তি হচ্ছে আমাদের গ্রাসরুট, এবং আমাদের বিশ্বাস, আমাদের আস্থা হচ্ছে আমাদের গ্রাসরুট লিডার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার, বাংলা রবে। 2026-এ বিরোধী দলনেতা তৈরি থাকুন, আপনার সাথেও খেলা হবে। রাজ্যে এসআইআর চলছে এবং এসআইআর নিয়ে বিজেপি তৃণমূল দুপক্ষেই কিন্তু একটা দড়ি টানাটানি চলছে। এ ওকে দোষারোপ করছে, তো ওকে দোষারোপ করছে। পাশাপাশি যে বিরোধী দলগুলো রয়েছে, কংগ্রেস, তারপর সিপিএম, তারাও দোষারোপের পালা জারি রেখেছে। আজ আমার সঙ্গে আমি পেয়ে গেছি প্রিয়দর্শিনী ঘোষকে, যিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক। প্রিয়দর্শিনী, আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে এসআইআর পর্বে, মানে এসআইআর শুরু হয়ে গেছে, বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম ইতিমধ্যেই মানে প্রায় 90% বিলি করে দিয়েছেন, কমিশন সূত্রে যেটুকু খবর। ইতিমধ্যেই তোমাদের দলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে এসআইআর বন্ধ করার আর্জি জানিয়েছেন কমিশনের কাছে। অপরদিকে কমিশনের কর্তা আজ জানিয়ে দিয়েছেন যে একেবারে কাজ সঠিকভাবে এগোচ্ছে। কি বলবে এই পরিস্থিতি? কমিশনের কর্তার যদি মনে হয় যে 24 দিনে 31টা প্রাণ এসআইআর আতঙ্কে চলে যাওয়া, আর অগণিত বিএলওদের আর্তনাদ যে তাদের ওপর অমানবিক প্রেশার দেওয়া হচ্ছে কাজ শেষ করার, এবং মানে এক্সেসিভ স্ট্রেসে কাজ করতে গেলে যে সবকিছুই হয়, কাজটা হয় না। কমিশন কর্তার যদি মনে হয় এটা একদম সঠিক পদ্ধতিতে চলছে, তাহলে কমিশনের যে মানে কি বলবো, যে ক্রেডিবিলিটি, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে দাঁড়ায়। কি করে বলছেন যে সবকিছু ঠিকঠাক মতন চলছে, এত ফর্ম বিলি হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে? 2002-তে যেই প্রক্রিয়া প্রায় 2.5 বছর ধরে হলো, 2026-এ হঠাৎ করে ইলেকশন কমিশনের মনে হলো যে এটা একেবারে 3.5 মাসে শেষ করতে হবে। 2002-এর যে প্রক্রিয়া, সেটা কিন্তু 2001-এর নিরিখে হয়েছিল, সেটা ইন্টারেস্টিং বিষয়। এবং এক্ষেত্রে একটা লং টাইম গ্যাপ, 2002 এবং 2025। প্রথমত যখন এসআইআর ডিক্লেয়ার হয়েছিল এবং 2002-এর তালিকা বেছে নেওয়া হয়েছিল, তখন দেখুন, আমরা তো এক্সপেক্ট করবো না যে সবাই রাজনৈতিকভাবে খুবই মানে কি বিজ্ঞ হবে। রাজনৈতিকভাবে যারা অজ্ঞ, তারাও বলেছিল যে ওয়াই 2002, মানে 2002 হঠাৎ করে কেন? আর প্রশ্ন তাহলে একটাই জাগে যে আজকে আমি ধরে নিলাম এসআইআর এর দরুন যার নাম কাটা গেল, তাকে বলা হলো যে এবার তুমি নাগরিক না, তোমার ভোটাধিকার কেটে চলে যাচ্ছে, তো তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তারপরে আবার সে অ্যাপ্লাই করবে নাগরিকত্বের জন্য, যদি তাকে নাগরিকত্ব দেওয়া হয়, সেটা মানে ঘুরপথে নাগরিকত্ব দেওয়ার একটা প্রসিডিওর। তাহলে সেই নাগরিকটা তো 2024-এ ভোট দিল, তাহলে তার ভোট তো অবৈধ। 2026-এ তুমি তার ভোট কেটে দিচ্ছ, 2024-এ সে যাকে ভোট দিয়েছে তার নামটা কেটে দাও, তাকে সরিয়ে দাও। আমি যে কথাটা আগেও বলেছিলাম যে এই ভোটার লিস্টের ভিত্তিতে ভোট হয়েছে,
জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। আজকে তুমি এসে যদি বলো যে যারা যারা ভোট দিয়েছে তার মধ্যে সো অ্যান্ড সো সংখ্যক লোক তারা অবৈধ, তাহলে তুমি যে তাদের ভোটে জিতে এসেছো তাহলে তুমি অবৈধ, তোমার নির্বাচিত পদ অবৈধ, তোমার বলার অধিকার অবৈধ। একদমই, মানে এই অবৈধর ক্ষেত্রে আমি একটা কথা বলি যে বিরোধীদের তরফে সব মানে যেটা বলা হচ্ছে যে অনেকগুলো রাজ্য, আরো 12টা রাজ্যে এসআইআর হয়েছে এবং সম্প্রতি বিহারের ইলেকশন হলো এসআইআর এর পর, এবং ইলেকশনের রেজাল্টও আমরা জানি যে কতটা এনডিএ এগিয়ে। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বাংলাতেই কেন এত বিরোধিতা এসআইআর এ, এবং তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানাচ্ছেন কমিশনের কাছে এসআইআর বন্ধ করাও। কোথাও গিয়ে কি তৃণমূল ভয় পাচ্ছে? খুব ভালো প্রশ্ন। আপনি আমাকে একটা কথার উত্তর দিন, তৃণমূলের ভয় পাওয়ার প্রয়োজনটা ঠিক কেন? নাম্বার ওয়ান, এসআইআর যদি হয় তাহলে আমি বলছি, ধরে নিন যে যারা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব তারা বলছে যে অনুপ্রবেশকারীদের, অবৈধভাবে যারা ঢুকে এসেছে তাদেরকে বের করে দেওয়া হবে, তারা নিজেদের দেশে আবার ফেরত চলে যাবে। তো সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশকারী বেশি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য, আরো কতগুলো সীমান্তবর্তী রাজ্য আছে বলুন, আসাম সীমান্তবর্তী, তো আপনার কি মনে হয় সেখানে এসআইআর হচ্ছে না কেন? প্যারালালি সব জায়গায় হওয়া উচিত ছিল তো, যদি অনুপ্রবেশ যদি মেন ইস্যু থাকতো প্যারালালি সব জায়গায় হওয়া উচিত ছিল, হচ্ছে না। উপরন্তু যেই এলাকাগুলো, ধরুন আমাদের রাজ্যে যে এলাকাগুলো সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাগুলো যদি আপনি একটু স্টাডি করেন, সেখানে তো ভারতীয় জনতা পার্টি জিতেছে। ভারতীয় জনতা পার্টি, উত্তরবঙ্গ যদি দেখেন সীমান্তবর্তী যাকে বলে, ভারতীয় জনতা পার্টি জিতেছে। সীমান্তই যদি সমস্যা হয় তাহলে নাম্বার ওয়ান কোয়েশ্চেন, সীমান্ত রক্ষা করছে কে? বিএসএফ। বিএসএফ কার অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রকের উপরে কে বসে আছে? অমিত শাহ বসে আছে। মানুষগুলো ঢুকলো কি করে? তার উত্তর এরা দেবে না। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ থেকে মানে কেউ যদি অত্যাচারিত হয়ে যদি তারা দেশ ছেড়ে চলে আসে, তাহলে সেটা তো বাংলাদেশের সংখ্যালঘু ভোট দেশ ছেড়ে আসবে। বাংলাদেশের সংখ্যালঘু তো যারা হিন্দু, যাদের উপর তথাকথিত অত্যাচার করা হয়েছে, তো তারা যদি সীমান্ত ক্রস করে পশ্চিমবঙ্গে আসে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে এসে থাকে, সেখানে যদি এসআইআর হয় তাহলে তো মানে লজিক্যালি যদি ভাবেন, যদি প্রপারলি এসআইআর হয় তাহলে ইট ইজ বিজেপিজ লস, নট তৃণমূলস। তৃণমূল ভয় পাবে কেন? তৃণমূল ভয় পাচ্ছে না, ভয়টা সাধারণ মানুষ পাচ্ছে। আর সাধারণ মানুষের হয়ে তৃণমূল আওয়াজ ওঠাচ্ছে। 24 দিনে 31টা মৃত্যু, এটা মেনে নেওয়া যায়? 24 দিনে 31টা প্রাণ হারিয়েছে, এই প্রাণনাশের দায় কে নেবে? ইলেকশন কমিশন নেবে, জ্ঞানেশ কুমার নেবে, বিরোধী দলনেতা নেবে। বিজেপির তরফ থেকে কোনো বিরোধী দলনেতার কথা যখন উঠলোই, তিনি বলছেন যে এই যে আত্মহত্যা নামক একটা রোগ তৃণমূল এখন এনেছে নতুন। তাহলে বিএলওরা যেটা বলছে, অন স্ক্রিন যেটা বলছে, আপনাদের মিডিয়ায় যেটা বলছে, তাহলে বিএলওরাও মিথ্যে কথা বলছে। আপনি তো একটা অফিসের কর্মচারী, আপনার বস যদি আপনার কথাই না ভাবে তাহলে সর্বসাধারণের কথা সে ভাববে কি করে? বিএলওরা তো ইলেকশন কমিশনের হয়ে কাজ করছে। ইলেকশন কমিশন যদি বিএলওদের কথা না ভাবে, শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য সাধারণ বিএলওদের ওপর অমানবিক অত্যাচার করে, কাজের প্রেশার এই লেভেলে বাড়িয়ে দেয় যে তারা অর্ধেকে অসুস্থ হয়ে পড়ছে, তাহলেও আপনি বলবেন যে এটা একটা রোগ, আত্মহত্যা করা একটা রোগ? আমরা যারা একদম গ্রাসরুটে কাজ করছি, 2002-এর লিস্ট থেকে নাম, একটা যার নাম আছে সে ভোট দিয়েছে, হয়তো সে ভুলে গেছে তার বুথের নাম কি বা তার বুথের নম্বর কি, হয়তো সে ভুলে গেছে যে তার মানে সে পশ্চিমবঙ্গে কোন জেলায় বাস করে, কারণ জেলা যেই টার্মিনোলজি, এগুলো যারা রাজনৈতিকভাবে খুব মানে আমরা চর্চা করি ডে টু ডে বেসিসে, আমাদের জন্য জানাটা সহজ। আমি যদি রাস্তায় কাউকে ধরে বলি আচ্ছা তোমার কোন জেলা, সে হট করে হয়তো কলকাতা উত্তর না কলকাতা দক্ষিণ, এখানে আবার কলকাতা উত্তর দক্ষিণও নেই, উত্তরটাকেও ভেঙে দেওয়া হয়েছে 2 ভাগে, সে বুঝতে পারবে না। সেই লিস্ট ধরে যখন সে তার বিধানসভা ধরে তারপরে তার বুথে ঢুকবে, তারপরে ওই যে অতগুলো নাম, 700-800টা নাম, তার মধ্যে আপনার কম্পিউটারে একটা কন্ট্রোল ফাইন্ড মেরেও আপনি নামটা বের করতে পারবেন না। কেন? এগুলো মেশিন রিডেবল লিস্ট না। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। বিএলওরা তারা প্রাণ দিয়ে কাজ করছে,
কিন্তু হাঁপিয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভয় পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই এসআইআর প্রক্রিয়ার পরিকাঠামোহীন, অগোছালো, উইদাউট এনি প্ল্যানিং, প্রশিক্ষণ দেওয়া হয়নি যারা গ্রাসরুটে কাজ করছে, যারা বিএলওরা কাজ করছে তার জন্য। এইটা একটা বিশাল বড় একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে, তাই জন্য এটাকে স্থগিত করা হোক। কোনো রকম এত বড় একটা প্রক্রিয়া উইদাউট এনি প্রপার ট্রেনিং হতে পারে না, এবং এটাই তারা জোর জবরদস্তি করার চেষ্টা করছে। ভয় তৃণমূল কংগ্রেসের নয়। তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় ক্যাম্প লাগিয়ে আতঙ্ক দূর করার চেষ্টা করছে, মানুষের সহায়তা করবার চেষ্টা করছে। সাধারণ মানুষ আতঙ্কিত। একদমই। যেটা দেখা যাচ্ছে বিভিন্ন চেকপোস্ট গুলোতে যে সীমান্তবর্তী এলাকায় মানুষ ওপারে চলে যাওয়ার জন্য একটা মানে লাইন লাগিয়ে রেখেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে তারা দালাল মারফত দালালদেরকে কেউ 8,000 টাকা দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে, তারা ঢুকলো করে। সেক্ষেত্রে এদেশের এখানকার দালালদেরকে দিয়েছে। এবং তাহলে কি শুধুমাত্র বিএসএফ, রাজ্য পুলিশের কোনো দায় বর্তায় না? আপনি প্রথমে প্রবলেমটার উৎসটা দেখবেন না, না তারপরে কি হলো সেটা দেখবেন। প্রবলেমের উৎস তো যে আমাদের দেশে এরা ঢুকলো কি করে। ওরা তো বলছে যে ওরা দালাল মারফত যদি ঢোকে তাহলে বিএসএফ কি করছে? ওদের তো কাজ আমাদের সীমান্তকে রক্ষা করা। উপরন্ত আপনি যেই উদাহরণটা দিচ্ছেন, এই উদাহরণ তো আমিও দিতে পারি, যে আমিও নিউজে দেখেছি একটি মহিলার সামনে একটি মিডিয়া চ্যানেল বুম ধরেছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এসেছেন বাংলাদেশ থেকে? বলছে হ্যাঁ। আপনার কোনো ভ্যালিড ডকুমেন্ট আছে ভারতবর্ষের? বলছে না নেই। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? বলছে না আমি পাই না, আমার কাগজপত্র কিছু নেই, আমি কোনো কিছু পাই না। কত বছর আছেন? আছি, এই অনেক বছর হয়ে গেল আছি। তার মানে তো এটাও বলা যায় যে অনেকে চেষ্টা করেছিল যে কোনো রকম ভাবে ডকুমেন্টেশন নিজের বানিয়ে অন্তত পশ্চিমবঙ্গে যেই জনমুখী প্রকল্পগুলি, যে মহিলাদের যে পয়সাগুলো দেওয়া হচ্ছে সেইগুলো নেবার চেষ্টা করেছিল, কিন্তু অনেকে তো পেয়েওছে, এটাও অস্বীকার করার জায়গা নেই। তাহলে বাংলাদেশিরা কি ভারতের বা বাংলার সুবিধাগুলো পেতে পারে না? দেখুন, যে আমাদের নাগরিক নয়, যে আমাদের নাগরিকত্ব পায়নি, যে আমাদের নাগরিকত্ব পাওয়ার জন্য কোয়ালিফাইড না, তারা কোনোভাবেই আমাদের রিসোর্স ইউটিলাইজ করতে পারে না। তাই জন্য অবৈধ কেউ যদি হয়, মৃত যারা, লেফট, ডেড অ্যান্ড লেফট যারা, এসআইআর কার্ড কেটে বের করে দিতে চাইলে নির্দ্বিধায় বের করে দিতে পারে। এটা তাদের কাজ। এতদিন এই ডেড আর লেফট গুলো ছিল কেন লিস্টে? ইলেকশন কমিশন কেন কেটে বের করেনি? এতদিন এরা কেন ছিল? আজকে একটা আমাদের বিরোধী দলনেতা বোধহয় বলছেন যে 1.5 কোটি নাম এখনো বাদ যাবে। তো তার মানে আপনি জানতেন 1.5 কোটি নাম জলগোলা করে আছে? তাহলে 2024-এর ভোটে এই 1.5 কোটি নাম কেন ছিল? 21-এ এই 1.5 কোটি নাম কেন ছিল? এই ব্যর্থতা কার? ইলেকশন কমিশনের ব্যর্থতা। এখন আপনারা কেটে বের করে দিচ্ছেন। এতদিন যে ছিল তার দায় কে নেবে? তো এই যে কথা যেটা আপনারা বলছেন যে কে আমাদের দেশের প্রকল্পগুলির সুবিধা পাবে, কে পাবে না, সেটা কিন্তু মূল দেখার কথা হচ্ছে কে আমাদের দেশের বৈধ নাগরিক। আর তৃণমূল কংগ্রেসের কিন্তু দাবি একটাই, যে একটাও বৈধ ভোট কাটা যাবে না। অবৈধ যা খুশি আপনি করুন, বৈধ ভোট একটাও কাটা যাবে না। তো সেক্ষেত্রে কি হবে বলে মনে হচ্ছে? কারণ আমরা দেখলাম এসআইআর এর পর বিহারের নির্বাচন এবং তার ফলাফল দেখলাম, তারপর বাংলায় কতটা। আমার মনে হয় আপনার দিল্লি থেকে কথা বলা উচিত। আমরা দিল্লির নির্বাচন দেখলাম, আমরা দিল্লির পরে মহারাষ্ট্র দেখলাম, তারপরে বিহার দেখলাম, কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, একটা মৌলিক পার্থক্য কি জানেন? সেই সব রাজ্যে, উইথ ডিউ রেসপেক্ট টু দেয়ার লিডার্স, আন্দোলন করবার মতন ক্ষমতা, রুখে দাঁড়ানোর মতন ক্ষমতা, একদম গ্রাস রুটের সাথে লড়াই, গ্রাস রুটে নেমে এসে লড়াই করবার মতন ক্ষমতা এবং লড়াইয়ে উত্তীর্ণ হওয়ার মতন ক্ষমতা। আমরা তো এবার নির্দ্বিধায় বলতে পারি একজনেরই রয়ে গেল, তাহলে গোটা ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মাস লিডার তার মাসের পালস বোঝে। যেভাবে, যেই তীব্রতার সাথে অন্যান্য রাজ্যগুলোয় এই অবৈধ নাম কেটে যাওয়া, লক্ষ লক্ষ নাম বাদ গেছে, যেভাবে প্রতিবাদ হওয়া উচিত ছিল, যেভাবে লড়াই করবার উচিত ছিল বিরোধী দলগুলোর, তারা করেনি। তাই জন্য
ভারতীয় জনতা পার্টি একেবারে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করে খেলা খেলে বেরিয়ে চলে গেছে। কিন্তু এই খেলা পশ্চিমবঙ্গে খেলা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গে আমাদের শক্তি হচ্ছে আমাদের গ্রাসরুট, এবং আমাদের বিশ্বাস, আমাদের আস্থা হচ্ছে আমাদের গ্রাসরুট লিডার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বিএলএরা, আমাদের এজেন্টরা মুখে রক্ত তুলে কাজ করছে। কিন্তু বিরোধী দলনেতা তো বলছেন যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অঙ্গ এবং কলিঙ্গ হয়ে গেছে, এবার বাকি বঙ্গ। তাকে বলবো যে তিনি অনেক তো বড় বড় কথা বলেছেন, তাকে বলবো যে আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার, বাংলা রবে। 2026-এ বিরোধী দলনেতা তৈরি থাকুন, আপনার সাথেও খেলা হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।